জামায়াতে ইসলামের নেতৃত্বে 11 দল গঠিত হয়েছে। একসময় বিএনপির নেতৃত্বে 4 দল এবং 18 দলও গঠিত হয়েছিল। বাংলাদেশের রাজনৈতিক বিভিন্ন পরতে এই জোটগুলোর প্রয়োজনীয়তা অনুভব হয়, আবার কখনো জোট থাকা না থাকা নির্ভর করে রাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতির উপরে। যেমন বর্তমান সময়ে 11 দল, এটা নির্বাচনকালীন সময়ে জামায়াতের নেতৃত্বে গঠিত হয়েছে বাংলাদেশের মাটি ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, সংস্কার প্রক্রিয়াগুলোকে বাস্তবায়ন করার জন্য, গণভোটকে বাস্তবায়নের জন্য তারা একত্রে লড়াই করেছে, সংগ্রাম করেছে এবং ভোটের মাঠে তারা যুদ্ধ করেছে এবং তারা তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য চেষ্টা করেছে। আজকের 11 দল ভাঙন হচ্ছে বলে বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি, কিন্তু আমি মনে করি কোন জোটই স্থায়ী কোনো একক রূপরেখা নয়। এ জোট থাকবে নির্বাচনকালীন সময়ের জন্য, এ জোট থাকবে মাঝে মাঝে কোনো ইস্যু ভিত্তিক আন্দোলনের জন্য, কিন্তু কখনোই জোট একত্রে কিয়ামত পর্যন্ত থাকবে তাহলে সেটা আর জোট থাকে না, সেটার নাম দল হয়ে যায়। একটা দল তার নিজস্ব আদর্শ নিয়ে চলতে পারে, কিন্তু একটা জোট কখনো সকলের আদর্শকে সমন্বয় করে কিয়ামত পর্যন্ত চলবে, এটা কোনোদিন বাস্তবসম্মত কোনো সিদ্ধান্ত নয়। যেমনটা 4 দলীয় জোট দেখেছি, বিএনপি জামাত একত্রে চলেছে, এমনকি মন্ত্রী পরিষদের সাথে একসাথে চলেছে, সংসদে একত্রে হেঁটেছে, একে অপরের খুব ভালো বন্ধু ছিল। আবার সেই জোট ভেঙে গিয়েছে, পরবর্তীতে 18 দলীয় জোট হয়েছে, সেখানেও অলমোস্ট তারা ভালোভাবে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। এমনকি জামাত ইসলামের প্রতীক না থাকা সত্ত্বেও তারা 18 সালের নির্বাচনে ধানের শীষের প্রতীক দিয়ে জামাতের প্রার্থীদেরকে নির্বাচনের সুযোগ দিয়েছিল, কিন্তু সেই ব্যক্তিরাই কিন্তু এখন আবার জোটে নেই। রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় এই জোটগুলো তৈরি হয়, আবার থাকে না। প্রিয় বন্ধুরা, আমার 11 দলকে নিয়ে আমার যে মতামত সেটা হচ্ছে, 11 দল নির্বাচনকালীন একটি ঐক্য ছিল। এই ঐক্যের পরবর্তীতে এখনো বাংলাদেশে এই যে প্রক্রিয়ায় জামাত বিশ্বাস করে যে সংস্কার হওয়া উচিত, গণভোটের রায় বাস্তবায়ন করা উচিত, সাংবিধানিক জায়গাগুলোতে যা যা আমূল পরিবর্তন করা উচিত, 24-এর গণ অভ্যুত্থান যেটা হয়েছে, বিপ্লব হয়েছে, সেটার যে চেতনা সেটাকে বাস্তবায়ন করা উচিত। এই কারণে 11 দল এখনো কিন্তু একত্রে পথে মাঠে হাঁটছে, সভা সমাবেশ করছে। কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কেন জানি মনে হচ্ছে 11 দল যার যার জায়গা থেকেও কিন্তু এই কাজগুলো করতে পারে। যেমন জামাত ইসলাম যত বাংলাদেশে সভা সমাবেশ করছে, এসব সমাবেশের মূল ক্রেডিট কিন্তু অলমোস্ট জামাত ইসলামের নেতৃবৃন্দের এবং তাদের নেতাকর্মীর। কেউ বিশ্বাস করেন কিংবা না করেন, কারণ তাদের জিম্মাদারিত্বেই এত বিশাল বিশাল 20-25 লক্ষ মানুষ, 10 লক্ষ 5 লক্ষ মানুষ আনাগোনা হচ্ছে, এটা কিন্তু তাদেরই ফসল। তো জামাত যদি এরকম ব্যানারে তাদের সভা সমাবেশ করেও, আর সেখানে যদি 11 দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে মেহমান হিসেবেও ডাকে, কোন জায়গায় হতে পারে 11 দলের সবাই আসবে, কোন জায়গায় হতে পারে 11 দলের মাত্র 5 দলের লোক আসবে, কোন জায়গায় হতে পারে যে কোন দল হয়তো আসবে না। এই যে আসবে না, এর মধ্যে কোনো সমালোচনা থাকবে না, কারণ আমরা একটা ইস্যুর উপরে আন্দোলন করছি। সে আন্দোলনে আমাদের সাথে এই দলগুলো সবসময় সম্পৃক্ত থাকার চেষ্টা করছে, যার যখন সুযোগ আছে তখন। কিন্তু যখন জোট হিসেবে থেকে যায়, কোন একটি সভা সমাবেশ ক্যান্সেল হলেই, কোন এক নেতা কোনো কারণে একটা বিবৃতি দিলেই, হয়তো সেই নেতার 5 জন বা 5000 শুভাকাঙ্ক্ষী নাও থাকতে পারে, ওই বিবৃতির উপর ভিত্তি করে বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করে বিভিন্নভাবে নেগেটিভ ইমপ্রেশন তৈরি করার চেষ্টা করা হয়, জোট ভেঙে যাচ্ছে। কিন্তু আসলে যে জোট ভাঙে নাই, আসলে যে বড় ধরনের ক্ষতি হয় নাই, এটা তখন উপস্থাপন করে না। পরিকল্পিতভাবেই আপনাদের আন্দোলন সংগ্রামগুলোকে ডাউনে নেওয়ার জন্য একটি গোষ্ঠী এই কাজগুলো করে থাকে। সে কারণে আমি মনে করি বিএনপির 18 দল ভেঙে চুরে শেষ হয়ে গিয়েছে, তাই বলে কি বিএনপি শেষ হয়ে গিয়েছে? যায়নি। 4 দল ভেঙে চুরে গিয়েছে, তাই বলে কি জামাত বিএনপি শেষ হয়ে গিয়েছে? যায় নাই। বরং যার যার দলের শক্তি পরীক্ষা সম্ভব হয়েছে। আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে 11 দলেরও যে কার্যক্রম চলমান রয়েছে, এই কার্যক্রম কির উপরে ভিত্তি করে চলছে? নীতি আদর্শের উপরে ভিত্তি করে। সেই নীতিটা হচ্ছে, আমরা সংস্কার চাই, আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই, আমরা গণভোটের বাস্তবায়ন চাই, আমরা বাংলাদেশের মানুষকে 24 পরবর্তী একটি নতুন বাংলাদেশ দিতে চাই। যদি এটাই সত্য হয়, তাহলে জামাত তার ব্যানারে সমাবেশ করলেও অন্য দল তার পাশে দাঁড়াতে বাধ্য। যদি এটাই সত্য হয়, এনসিপি তার ব্যানারে সমাবেশ করলেও জামাত তাকে সমর্থন জানাতে বাধ্য। কিংবা এরকম ছোট অন্য রাজনৈতিক দল যারা আছে, মামুনুল হক সাহেব সহ অন্যান্য রাজনৈতিক দল, তাদের প্ল্যাটফর্মে যেতে একে অপরের কোনো বাধা কিন্তু থাকে না। উপকার হচ্ছে কয়েকটা। বড় রাজনৈতিক দল তাকে টেস্ট করতে পারে যে আমার আসলে সক্ষমতা কতটুকু। ছোট রাজনৈতিক দলও আত্মহামিকা ভুলে গিয়ে তাকে একটি নতুন পথে ড্রাইভ করার জন্য তিনি ট্রেনিং এ নামতে পারেন। মনে মনে অনেকে হয়তো অনেক সময় বড় বড় সমাবেশে গিয়ে
সামনে যারা উপস্থিত মনে করে সবাই মনে হয় আমার দলের লোক, কিন্তু একটা সমাবেশ যখন আলাদা সে করবে তখন সে দেখবে তার সামনে যে কয়জন লোক ওটাই তাকে ভালোবাসার লোক। এই কারণে আমি মনে করি 11 দলের হয়তো এখন সময় এসেছে 11 দল নাম দিয়ে যে সমগ্র কার্যক্রম সেখান থেকে বের হয়ে এসে তাদের হয়তো ইস্যু ভিত্তিক এই যুগপৎ আন্দোলনের দিকে ধাবিত হওয়া। যদিও এই বিষয়টি একান্তই আমার ব্যক্তিগত অভিমত এবং আমি মনে করি তাতে দলগুলো যার যার স্বকীয়তা বজায় রেখে সম্মান বজায় রেখে ভাঙাচোরার লড়াই আর থাকতে হবে না। কারণ প্রতিদিন জনগণকে আর বুঝাতে হবে না দল আছে নাই ভাঙছে থাকবে না। আবার যখন নির্বাচন আসবে, জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আমরা 11 দল 12 দল হতে পারে 20 দল হতে পারে আদৌ নাও হতে পারে, তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু লম্বা সময় যদি এই দলগুলো একত্রে থাকে তাহলে ছোট রাজনৈতিক দলগুলো বিকশিত হতে যেমন কষ্ট, বড় রাজনৈতিক দলগুলোরও কার্যক্রম জাতির কাছে স্পষ্ট করতে কিছুটা কষ্ট হয় এবং ছোটদেরকে ছাড় দিতে গিয়ে তাদের অনেক ক্ষতিও হয়। সে কারণে যেমন জামায়াত ইসলাম সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় নির্বাচন একারা করবে, এটা একটু সঠিক ডিসিশন। আজকে এখান থেকে প্রমাণ হবে বাকি রাজনৈতিক দলগুলো যেখান থেকে জয়যুক্ত হয়ে আসতে পারবে সেটা তাদের সক্ষমতাকে নতুন করে জানান দেওয়া তৈরি করবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের এই জোটবদ্ধ রাজনীতির সংস্কৃতিটা থাকবে, কিন্তু পাশাপাশি আমাদের নিজেদেরকে দাঁড়ানোর মানসিকতাও রাখতে হবে। আশা করি আমার ভিডিওটার উদ্দেশ্য একেবারেই পজিটিভ, সেটা হচ্ছে আমাদের এই সমালোচনা আলোচনা এর ভিতরে প্রবেশ না করে আমরা বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করার জন্য এগিয়ে যাব এবং সেই বিনির্মাণের স্বার্থে প্রয়োজনে জোট হবে, প্রয়োজনে জোট ছাড়া চলবো, কিন্তু আমরা নীতি এবং আদর্শের উপরে ভিত্তি করে ঐক্যবদ্ধভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।